আসসালামু আলাইকুম। এপিসোড 7 এর শুরুতে আমরা দেখি ম্যাংসেনা বাসায় ফিরে দেখে তার কেনা ডোরাইকের সকল ছবি অ্যালবাম মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। ডোরাইক পাশেই বসেছিল। সে ম্যাংসেনাকে জিজ্ঞাসা করে এসব কিছুর মানে কি। ডোরাইক বলে, আমার আগেই মনে হচ্ছিল যে আসলেই কি একজন লয়ার তার ক্লায়েন্টের জন্য এত কিছু করে কিনা। ম্যাংসেনা ডোরাইককে বোঝানোর চেষ্টা করে যে এটা সত্যি যে আমি তোমার ফ্যান, কিন্তু শুধুমাত্র এই একটা কারণের জন্য আমি তোমার কেস নেইনি। ডোরাইক বলে, তাহলে এগুলো এতদিন আমার থেকে লুকিয়ে রেখেছো কেন? তোমার আমাকে এগুলো আগেই বলে দেওয়া উচিত ছিল। আমার জীবনে প্রথমবার আমাকে কেউ এতটা সাপোর্ট করছে। আমি এই জন্য অনেক বেশি খুশি ছিলাম যে তুমি আমাকে কোনো কারণ ছাড়াই এতটা সাপোর্ট করছো। আমি ভেবেছিলাম তুমি আমাকে একটা নর্মাল মানুষের মতোই ভেবে সাপোর্ট করছো, নাকি একজন আইডল ভেবে। তাই আমি তোমার উপর এতটা বেশি ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছিলাম। কিন্তু আমি ভুল ছিলাম। ডোরাইকে সবকিছুর জন্য অনেক বেশি কষ্ট পেয়েছিল, তাই সে এখান থেকে চলে যাচ্ছিল। কিন্তু যাওয়ার আগে সে পেছন ফিরে ম্যাংসেনাকে একটা প্রশ্ন জিজ্ঞেস করে। সে ম্যাংসেনাকে বলে, আমি যদি একজন আইডল না হতাম, গোল্ড বয়েজ গ্রুপের মেম্বার না হতাম, তাহলেও কি তুমি আমাকে এতটা বিশ্বাস করতে, আমাকে এতটা সাপোর্ট করতে? ম্যাংসেনা এর কোনো জবাব দেয় না। সে চুপচাপ দাঁড়িয়েছিল। ডোরাইক ম্যাংসেনার বাসা ছেড়ে দৌড়ে বাইরে চলে আসে। বাইরে এসে তার সেই সব কিছু মনে পড়ে যাচ্ছিল যে ম্যাংসেনা তাকে এতদিন কিভাবে সামলিয়েছিল, তাকে সাহস দিয়েছিল। তখন তার কাছে তার ম্যানেজারের কল চলে আসে। অন্যদিকে ম্যাংসেনা চুপচাপ বসেছিল। তখন সেখানে চুনজেই চলে আসে। সে ম্যাংসেনাকে জিজ্ঞাসা করে, এখানে আসলে কি হয়েছে? তুমি এইভাবে কেন বসে আছো? তখন ম্যাংসেনা বলে, ডোরাইক সব জানতে পেরেছে যে আমি তার ফ্যান ছিলাম। চুনজেই বলে, এগুলো তোমার আগেই ফেলে দেওয়া উচিত ছিল। এরপর চুনজেই এগুলো একটা ব্যাগের মধ্যে তুলতে যাচ্ছিল। ম্যাংসেনা তাকে এগুলোতে হাত দিতে মানা করে। চুনজেই বলে, তুমি এখন এইরকম করছো কেন? তুমি তো বলেছিলে শুধু লয়ার হিসেবে নিজের কাজ করছো, এর মধ্যে তোমার কোনো পার্সোনাল ফিলিং নেই। ম্যাংসেনা চিল্লিয়ে ওঠে। সে বলে, এগুলো আমি সেদিন ফেলে দেওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু আমি পারিনি এগুলো ফেলতে। তখন আমাদের দেখানো হয় আগে ম্যাংসেনা যখন ডোরাইকের ছবি অ্যালবাম এগুলো কালেক্ট করত, তখন সে অনেক বেশি খুশি হয়ে যেত। তাই সে এগুলো ফেলে দিয়েও আবার বাসায় নিয়ে এসেছিল এবং স্টোর রুমে লুকিয়ে রেখেছিল। এরপর আমরা দেখি ডোরাইক তার ম্যানেজারের সাথে দেখা করতে এসেছে। সে ডোরাইককে জানায় যেই হঠাৎ করে গায়েব হয়ে গেছে এবং এখন পর্যন্ত তার সাথে কন্ট্রাক্ট করা যায়নি। এরপর সে বলে, ইয়নবিন এখন এই কোম্পানি ছেড়ে দিয়েছে, তাই সে কোম্পানির দেওয়া বাড়িতেও থাকছে না। সে যাওয়ার আগে আমাকে তার হয়ে তোমাকে সরি বলতে বলেছে। বিপক্ষের লয়ার বিয়ং যেই ইনভেস্টিগেশন করতে চেয়েছিল, কিন্তু এখন তো তাকে খুঁজেই পাওয়া যাচ্ছে না। এরপর ম্যানেজার বাইরে এসে ডোরাইকের বসকে কল করে এবং বলে আজ ডোরাইককে সে কোম্পানির বাড়িতেই রেখেছে। বস যত জলদি সম্ভব যেইকে খুঁজে বের করতে বলে। এরপর দিন সকালের সিন দেখানো হয়। ম্যাংসেনা ওই সব ছবির মধ্যেই শুয়েছিল। তখন তার কাছে কারো কল চলে আসলে সে জেগে ওঠে। এরপর সে তাড়াহুড়ো করে বাসা থেকে বের হয়। সে বিয়ং এর অফিসে আসে। বিয়ং এখানে ডোরাইককে জিজ্ঞাসাবাদ করছিল। সে ডোরাইককে বলে, তোমার বিরুদ্ধে সাক্ষী দেওয়ার পরে যেই গায়েব হয়ে গেছে, কোথাও তুমি তাকে গায়েব করনি তো? ডোরাইক বলে, আমি এরকম কিছুই করিনি। তখন সেখানে ম্যাংসেনা চলে আসে। সে বিয়ংকে বলে, তুমি ডোরাইকের লয়ার ছাড়াই তাকে এইভাবে জিজ্ঞাসাবাদ করতে পারো না। তখন বিয়ং বলে, তোমার ক্লায়েন্ট ডোরাইকে আমাকে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিয়েছে। এরপর জিজ্ঞাসাবাদ শেষে ডোরাইক বাইরে আসলে ম্যাংসেনা তাকে বোঝানোর চেষ্টা করে। ডোরাইক তার কোনো কথাই শুনতে চাচ্ছিল না। ম্যাংসেনা বলে, আমি জানি তুমি আমার উপর অনেক রেগে আছো, কিন্তু তুমি যদি এইভাবে বিয়ংকে ইনভেস্টিগেশন করতে দাও, তাহলে তুমি বিপদে পড়বে। আমাকে ছাড়া তুমি তার কাছে গেলে সে তোমাকে ফাঁসিয়ে দিতে পারে। ডোরাইক বলে, এখন তোমাকে বিশ্বাস করতে আমার কিছুটা ভয় হয়। তুমি কোনটা মিথ্যা বলছো কোনটা সত্যি বলছো এটা আমি বুঝি না। এটা বলে সে চলে যেতে নিলে ম্যাংসেনা তাকে বলে, এটা সত্যি যে আমি তোমার ফ্যান ছিলাম, আর হয়তো এই জন্যই আমি তোমার কেস নিতে চেয়েছিলাম। কিন্তু আমি যখন থেকে তোমার লয়ার, তখন থেকে আমি এই জন্য তোমাকে হেল্প করিনি যে আমি তোমার ফ্যান। আমি পার্সোনাল এবং প্রফেশনাল লাইফকে কখনো একত্র করি না। আমি যাকে ভালোবাসি সে গোল্ড বয়েজ গ্রুপের মেম্বার হতে পারে, কিন্তু আমি যার হয়ে কেস লড়ছি সে সাধারণ একজন মানুষ। কিন্তু এরপরও ডোরাইক ম্যাংসেনার কোনো কথা শোনে না। সে ম্যাংসেনার কোনো কথাই বুঝতে চাচ্ছিল না, বরং সে ম্যাংসেনাকে ফায়ার করে দেয় এবং বলে, এখন থেকে আমার কেস তোমাকে লড়তে হবে না, তুমি আর আমার লয়ার নও। এটা বলে সে চলে যায়। ম্যাংসেনা সেখানে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে। ডোরাইক বাইরে এসে তার ম্যানেজারকে বলে, আজ থেকে ম্যাংসেনা আমার লয়ার নয়। ম্যাংসেনা লিফটের সামনে দাঁড়িয়েছিল। সে লিফটের ভিতর না গিয়ে স্তব্ধ হয়ে সেখানেই দাঁড়িয়েছিল। তখন সেখানে বিয়ং আসে এবং বলে, মানুষ কত স্বার্থপর, তুমি তার জন্য কত কিছু করলে, আর সেই তোমাকে ফায়ার করে দিল। ম্যাংসেনা তার দিকে তাকিয়ে বলে, তোমার মনে হয় কোনো কাজ নেই, তাই এখানে দাঁড়িয়ে ফালতু কথা বলছো। কাজ না থাকলে আমাকে বলো। বিয়ং বলে, আমার কাজ তো এখন আরও বেশি। তোমার মনে হয় না যেই অদ্ভুতভাবে গায়েব হয়ে গেছে? ম্যাংসেনা বলে, সে তো নিজের ইচ্ছেতেও পালিয়ে গিয়ে থাকতে পারে। তুমি তো এই কেস নিয়ে একজনের পেছনেই পড়ে আছো, কে নির্দোষ সেটা দেখতেই চাচ্ছ না। বিয়ং বলে, আমার এতে যায় আসে না যে কে দোষী এবং কে নির্দোষ, আমি যাকে চাইবো তাকেই দোষী প্রমাণ করব। ম্যাংসেনা বলে, তুমি একদম তোমার বাবার মতোই হয়েছো, তুমিও তার মতোই কেউ দোষ না করলেও তাকে দোষী প্রমাণিত করতে ব্যস্ত। বিয়ং বলে, এতে আমার কিছু যায় আসে না, কোর্ট যে সিদ্ধান্ত নেবে সেটাই আসল সত্যি। আর অনেক বছর আগে তোমার বাবা যেমন দোষী প্রমাণিত হয়েছিল, এবার ডোরাইকের সাথেও ঠিক তাই হবে।
ম্যাংসেনা এখান থেকে চলে যায়। সে তার গাড়ির কাছে এসে হাইজুকে কল করে। এরপর তারা একটা রেস্টুরেন্টে দেখা করে। হাইজু তাকে বলে সে একজন লয়ারের ব্যাপারে জানে যে ডোরাইকের কেস নিতে অনেক বেশি আগ্রহী। ম্যাংসেনা বলে ঠিক আছে, তুমি তার সাথে কথা বলে দেখো। এই কেস তিনি নিতে চাইলে আমি সব ডিটেলস তাকে দিয়ে দিব। আসলে ম্যাংসেনা এখানে হাইজুর সাথে এই জন্যই দেখা করতে এসেছিল যাতে ডোরাইকের জন্য সে একটা ভালো লয়ার খুঁজে দিতে পারে। এরপর ম্যাংসেনা সেখান থেকে যেতে নিলে হাইজু তাকে বলে এখন পর্যন্ত ডোরাইকের কেস হ্যান্ডেল করার জন্য ধন্যবাদ। আর এখন যখন তুমি আর তার লয়ার নও তাহলে আমি আশা করব তুমি আর তার সাথে কখনো দেখা করবে না। ম্যাংসেনা তাকে বলে তুমি এই ব্যাপারে নিশ্চিন্ত থাকতে পারো। সিন চেঞ্জ হলে আমরা দেখি ডোরাইক ইয়নবিনের সাথে কথা বলছে। সে যেইর ব্যাপারে তার কাছে জানতে চাইলে ইয়নবিন বলে আমি তার ব্যাপারে কিছুই জানি না। ডোরাইক অনেক বেশি হতাশ হয়ে যায়। সে কিছুই বুঝতে পারছিল না যে তার কি করা উচিত। তার ম্যাংসেনার কথাও মনে হচ্ছিল। অন্যদিকে ম্যাংসেনা বাসায় ফিরলে তার অনেক বেশি খারাপ লাগতে শুরু করে। আগে বাসায় ফিরতেই ডোরাইক তার সামনে চলে আসতো, তার আগে পিছে দৌড়াতো, তার সাথে কথা বলতো, তারাই একসাথে খাবার খেত। আসলে ম্যাংসেনা বাসায় ফিরে ডোরাইককে দেখার অভ্যাস হয়ে গিয়েছিল। ডোরাইকের কথা ম্যাংসেনার অনেক বেশি মনে পড়ছিল। এরপর ম্যাংসেনা ডোরাইকের সেই সব জিনিস একটা ব্যাগের মধ্যে তোলে। এরপর সে সেই রেড ক্যাপ দেখতে থাকে। ছোটবেলায় যখন সে নিজের জীবন দিতে চেয়েছিল তখন ডোরাইক এটা তাকে দিয়েছিল। তখন ডোরাইকে তাকে বাঁচার অনুপ্রেরণা দিয়েছিল। এরপর ম্যাংসেনা ডোরাইকের অন্যান্য জিনিসের সাথে সেই রেড ক্যাপও বাইরে এসে ডাস্টবিনে ফেলে দেয়। সিন চেঞ্জ হলে আমরা বিয়ং এবং নামসিককে দেখি। নামসিক বিয়ংকে বলে আমরা যেইকে বিশ্বাস করতে পারি না, সে আগেও আমাদের মিথ্যা বলেছে, তাকে আমাদের অ্যারেস্ট করা উচিত। বিয়ং বলে কিন্তু আমি নিজের টার্গেট চেঞ্জ করতে পারি না। আমি যখন ডোরাইকের বিপক্ষে কেস লড়ছি তখন তার দিকেই আমার বেশি ফোকাস করা উচিত। এরপর আমাদের যেইকে দেখানো হয় যে তাদের বসের সাথে কথা বলছিল। সে বলে ডোরাইকের কন্ট্রাক্টের ব্যাপারে সে আগে থেকেই সব কিছু জানতো, আর এটাও জানতো যে এগুলো সিয়ং করেছিল। সিন চেঞ্জ হলে ডোরাইককে দেখি যে একটা লেটার দেখছিল যে এখন থেকে ম্যাংসেনা তার লয়ার নয়। সে এরপর ম্যাংসেনাকে মেসেজ করতে চায় কিন্তু করে না। তখন তার সাথে একটা লয়ার দেখা করতে আসে। লয়ার তাকে জানায় ম্যাংসেনা তাকে ডোরাইকের কেস নিতে বলেছে। লয়ার বলে আমি তোমার কেস নিতে অনেক বেশি আগ্রহী, কিন্তু ডোরাইক বলে আমার কোনো লয়ারের দরকার নেই। এরপর সে বাইরে আসলে হাইজুকে দেখতে পায়। তারা গাড়ির মধ্যে বসে কথা বলছিল। হাইজু তাকে জিজ্ঞাসা করে যে তুমি ওই লয়ারকে কেস দিতে মানা করে দিয়েছো কেন। ডোরাইক বলে তাহলে ওই লয়ারকে তুমি পাঠিয়েছিলে। হাইজু বলে হ্যাঁ, কিন্তু তুমি এটা শুনলে রাগ করবে, তাই তাকে ম্যাংসেনার নাম বলতে বলেছিলাম। ডোরাইক বলে যখন তুমি জানোই যে আমি এটা শুনলে রেগে যাব তাহলে এইসব করছো কেন। হাইজু বলে ম্যাংসেনা তার সাথে দেখা করতে এসেছিল এবং সেই তোমার জন্য আমাকে লয়ার খুঁজতে বলেছে। ডোরাইক হাইজুকে বলে তোমার কোনো সাহায্যের আমার দরকার নেই, আর তুমি আমার উপর কোনো আশাও রেখো না। এটা বলে ডোরাইক যেতে নিলে হাইজু তাকে বলে তুমি এইসব ম্যাংসেনার জন্য বলছো তাই না, তুমি ওকে পছন্দ করো। ডোরাইক তার কথার কোনো জবাব না দিয়ে সেখান থেকে চলে যায়। হাইজু ঠিকই বুঝতে পারে যে ডোরাইক সত্যিই ম্যাংসেনাকে পছন্দ করে। সে কাঁদতে শুরু করে। সিন চেঞ্জ হলে ম্যাংসেনাকে দেখি সে তার মেডিসিন নিচ্ছিল। তখন সেখানে চুনজাই আসে। চুনজাই বলে তুমি আবারও নিজের অবস্থা আগের মতোই করে নিয়েছো, খাওয়া দাওয়া ঘুম সবকিছু বাদ দিয়েছো। তুমি আসলে করতে কি চাচ্ছ? তোমার এই অবস্থা আমি আর দেখতে পাচ্ছি না, তোমার একটু রেস্ট নেওয়া দরকার। ম্যাংসেনা বলে আমি ঠিক আছি, আর আমি চুপচাপ বসে রেস্ট নিতে চাইলে আমি শান্ত থাকতে পারি না। আমার বারবার মনে হয় যে আমি কারো বিশ্বাস ভেঙেছি। তখন চুনজাই বলে তো কি হয়েছে, আমি আছি তো। ম্যাংসেনা সেখান থেকে উঠে যেতে নিলে চুনজাই তার হাত টেনে ধরে এবং বলে তোমার কি আমাকে চোখে পড়ে না? আমি তোমার জন্য সব কিছু করতে রাজি আছি। ম্যাংসেনা তার হাত ছাড়িয়ে নেয় এবং চুনজাইকে বলে আমি ঠিকই বুঝতে পারছি যে তুমি কি বলতে চাচ্ছ, কিন্তু আমরা শুধুই একে অপরের বন্ধু, এর থেকে বেশি আর কিছুই নই। এগুলো বলে ম্যাংসেনা চলে যায়। ম্যাংসেনার কথায় চুনজাই অনেক বেশি কষ্ট পায়। ম্যাংসেনা বাসার বাইরে এসে ভাবতে থাকে তার বাবা মা মারা যাওয়ার পর তাদের মেমোরি যেখানে রাখা ছিল ম্যাংসেনা প্রায় সেখানে যেত। সেখানে চুনজাইও আসতো, ফলে সেখানেই তাদের দেখা হতো। ধীরে ধীরে তারা বড় হতে শুরু করে। একটু বড় হলে চুনজাই একবার চুরি করতে গিয়ে ধরা পড়ে। তখন ম্যাংসেনাই তাকে বাঁচিয়েছিল। চুনজাইয়ের কাছে থাকার কোনো জায়গা ছিল না, তাই ম্যাংসেনা তাকে তার বাসার নিচে একটা রুম দিয়েছিল থাকার জন্য। এভাবেই তাদের বন্ধুত্ব হয়েছিল। সিন চেঞ্জ হলে আমরা ম্যাংসেনাকে দেখি যে অফিসে কাজ করছিল। তার কলিগরা তাকে নিয়ে চিন্তা করছিল, কারণ ম্যাংসেনা আজকাল অনেক বেশি কাজের চাপ নিচ্ছে, ঠিক সময়ে বাসাতেও যায় না, এখানেই থাকে। এগুলো ম্যাংসেনার বসও শুনতে পায়। রাতে সে ম্যাংসেনার সাথে কথা বলতে যায়। তিনি ম্যাংসেনাকে বলে তুমি এই কেস ছেড়ে দিয়েছো, আমার বিশ্বাস হচ্ছে না। ম্যাংসেনা বলে আমি আমার ক্লায়েন্টের বিশ্বাস নষ্ট করেছি, তাকে মিথ্যা বলেছি, তাই আমার তো এই কেস ছাড়তেই হতো। তখন ম্যাংসেনার বস তাকে বলে তাদের ল ফার্মের সাথে গোল্ড বয়েজ কোম্পানির যে কন্ট্রাক্ট সেটা তিনি ভেঙে দিবেন, অর্থাৎ গোল্ড বয়েজ গ্রুপদের সব কেস তারাই হ্যান্ডেল করত। এই চুক্তি তিনি বাতিল করবেন, কারণ তাদের কোম্পানি অনেক বেশি ভেজালে। তাদের ডকুমেন্টে এক জিনিস থাকে এবং তাদের কোম্পানি অন্য কিছুই করে। তারা তাদের অনেক কন্ট্রাক্টও ভেঙেছে। এগুলো শুনে ম্যাংসেনা অনেক বেশি অবাক হয়। এরপর দেখি ম্যাংসেনা তার অফিস থেকে বের হয়। বাইরে ডোরাইক ছিল, সে ম্যাংসেনাকে দেখে লুকিয়ে পড়ে। এরপর সে ম্যাংসেনার পেছন পেছন যেতে থাকে। ম্যাংসেনা বসে ড্রিঙ্ক করছিল। ডোরাইক একটু দূরেই দাঁড়িয়েছিল এবং তাকে দেখছিল।
তখন ম্যাংসেনা তাকে কল করে, কিন্তু ডোরাইক তার কল কেটে দেয় এবং ফোন বন্ধ করে নেয়। এরপর ম্যাংসেনা একটা ট্যাক্সিতে করে সেই জায়গাতে আসে যেখানে ডোরাইক তাকে সেদিন নিয়ে গিয়েছিল এবং পিয়ানো বাজিয়ে শুনিয়েছিল। ম্যাংসেনা এখানে পিয়ানো বাজানোর চেষ্টা করে। এরপর সে একটা গান গাইতে গাইতে তার বাসায় যাচ্ছিল। ডোরাইক তার পেছনেই ছিল। ম্যাংসেনা অনেক ড্রিঙ্ক করেছিল, তাই সে ঠিকমতো হাঁটতেও পারছিল না। সে পড়ে যেতে নিলে ডোরাইক দৌড়ে তার কাছে আসতে নেয়, কিন্তু তার আগে ম্যাংসেনা উঠে দাঁড়ায় এবং তার বাসার ভেতর চলে যায়। ডোরাইক দেখে বাসার বাহিরে ম্যাংসেনা ডোরাইকের সব জিনিসপত্র বাইরে ফেলে রেখেছে। ডোরাইক এখানে সেই রেড ক্যাপও দেখতে পায় যেটা ছোটবেলায় সে ম্যাংসেনাকে দিয়েছিল। ম্যাংসেনা তার রুমে গিয়ে শুয়ে পড়ে। সে ডোরাইকের কথা ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ে। তখন তার ফোনে কল চলে আসে, কিন্তু সে ঘুমিয়ে থাকার জন্য রিসিভ করতে পারে না। সিন চেঞ্জ হলে হাইজুকে দেখি সে ডোরাইকের জন্য লয়ার হায়ার করতে চেয়েছিল, এই জন্য তার বাবা তার উপর রেগে আছে। তার বাবা তাকে আবারও আমেরিকায় পাঠাতে চায়, কিন্তু হাইজু সেখানে যেতে মানা করে দেয়। এরপর দেখি কিছু পুলিশ একটা রাস্তা দিয়ে যাচ্ছিল। তখন তারা একটা গাড়ি খাদের মধ্যে পড়ে থাকতে দেখে, আর এই গাড়ির মধ্যেই যেই ছিল। ডোরাইক বাসায় বসে সেই রেড ক্যাপ দেখছিল। তখন ইয়নবিন তাকে কল করে এবং এই খবর জানায়। এটা শুনে ডোরাইক অনেক বেশি অবাক হয়ে যায়। অন্যদিকে দেখি সকালে ম্যাংসেনা ঘুম থেকে জেগে ওঠে। তখন তাকে একটা ডিটেকটিভ কল করে এবং জানায় যেইকে খুঁজে পাওয়া গেছে, কিন্তু সে গাড়িসহ একটা খাদে পড়েছিল। নিউজেও এই খবর দেখানো হচ্ছিল। এরপর আমরা ডোরাইকে দেখি সে দৌড়ে হসপিটালে যাচ্ছিল। এরপর সিন চেঞ্জ হয়ে রাতের দৃশ্য দেখানো হয়। অনেক জোরে বৃষ্টি হচ্ছিল। ম্যাংসেনা তার বাসায় ফিরছিল। ম্যাংসেনা বাসায় ফেরার সময় দেখে তার বাসার বাহিরে ডোরাইক চুপচাপ বসে আছে। ম্যাংসেনা তাকে ডাক দেয়। এরপর দৌড়ে তার কাছে যায়। তখন ডোরাইক অজ্ঞান হয়ে তার উপর পড়ে যায়। আর এই এপিসোড এখানেই শেষ হয়ে যায়। থ্যাঙ্কস ফর ওয়াচিং।